1947 সালের ফেব্রুয়ারি। দক্ষিণ মেরুর আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে না মাসের পর মাস। চারিদিকে শুধু সাদা বরফের রাজত্ব, আর মাঝে মধ্যে বিকট শব্দে ফেটে পড়া হিমশৈল। ঠিক এই হাড় কাঁপানো ঠান্ডায় বরফে ঢাকা এক অজানা মহাদেশের উপকূলে ভাসছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 13টি জাহাজের এক বিশাল বহর। সাথে আছে বিমানবাহী রণতরী, একটি সাবমেরিন, হেলিকপ্টার আর প্রায় 4,500 সেনা। নেতৃত্বে খোদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি মেরু অভিযাত্রী রিয়ার অ্যাডমিরাল রিচার্ড বার্ড। মাত্র 3 মাস আগে শুরু হওয়া এই অভিযানের নাম অপারেশন হাই জাম্প। কথা ছিল গ্রীষ্মের পুরোটা সময় জুড়ে আকাশপথের ছবি তুলে অ্যান্টার্কটিকার মানচিত্র তৈরি করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই হঠাৎ করে গুটিয়ে ফেলা হয় গোটা অভিযান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে সেই সময়ের সবচেয়ে বড় এই মেরু অভিযান কেন এত তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল, তার কোনো সদুত্তর কখনোই স্পষ্টভাবে দেয়নি পেন্টাগন। আর এখান থেকে জন্ম নেয় বিংশ শতাব্দীর অন্যতম রহস্যময় এক জনশ্রুতি। অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকোনো আছে নাৎসি জার্মানির এক গোপন ঘাঁটি, যার কোড নেম বেস 211। বলা হয় সেই ঘাঁটিতেই যুদ্ধ শেষে পালিয়ে গিয়েছিলেন খোদ অ্যাডলফ হিটলার। বলা হয় সেখানেই নাকি তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম উড়ন্ত যাত্রী ফ্লাইং সসার বা ইউএফও। আর বলা হয় রিয়ার অ্যাডমিরাল বার্ডের বিশাল নৌবহরকে নাকি সেই রহস্যময় উড়ন্ত যানের আক্রমণেই পিছু হটে পালিয়ে আসতে হয়েছিল। 80 বছর ধরে এই গল্প ঘুরে ফিরে এসেছে বই, ম্যাগাজিন, ডকুমেন্টারি আর ইন্টারনেটের নানা কোণে। কখনো গোপন ইতিহাস হিসেবে, কখনো নিছক রোমাঞ্চকর কল্পকাহিনী হিসেবে। কিন্তু সত্যি কি অ্যান্টার্কটিকার বরফের নিচে হিটলারের কোনো গোপন ঘাঁটি ছিল, নাকি পুরোটা এক কল্পকাহিনী যা তৈরি হয়েছে যুদ্ধ পরবর্তী বিশ্বের ভয়, রহস্যপ্রীতি আর প্রোপাগান্ডার মিশেলে? নাৎসি জার্মানির প্রকৃত ইতিহাস, স্নায়ুযুদ্ধের শুরুর দিককার সামরিক গোপনীয়তা আর যুদ্ধোত্তর বিশ্বের রহস্যপ্রীতি, এই তিনের মিশেলে গড়ে ওঠা বেস 211-এর আসল গল্পটা কি, আর কতটুকুই বা তার সত্যতা? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1938 সালের ডিসেম্বর। তখনও ইউরোপে যুদ্ধের দামামা বাজেনি, কিন্তু নাৎসি জার্মানি ইতোমধ্যেই বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তারের নীল নকশা আঁকতে শুরু করে দিয়েছে। আর সেই নীল নকশার একটা অংশ ছিল দক্ষিণ মেরু। তবে এর আসল কারণটা ছিল নিছক অর্থনৈতিক। হিটলারের জার্মানি তখন তীব্রভাবে নির্ভরশীল ছিল তিমি তেলের আমদানির উপর, যা দিয়ে তৈরি হতো মার্জারিন, সাবান, এমনকি অস্ত্র তৈরির কাঁচামাল পর্যন্ত। এই তিমি তেলের একটা বড় অংশ আসতো নরওয়ে থেকে, কিন্তু নরওয়ে জার্মানির নিয়ন্ত্রণে ছিল না। তাই জার্মানি চাইছিল নিজেদের তিমি শিকারের ঘাঁটি তৈরি করতে। এজন্য 1938 সালের 17 ডিসেম্বর হামবুর্গ বন্দর থেকে যাত্রা শুরু করে জার্মানির তৃতীয় অ্যান্টার্কটিক অভিযান, যা ইতিহাসে পরিচিতি পায় নয়া শোয়াবেনল্যান্ড এক্সপিডিশন নামে। 8,500 টন ওজনের একটি কার্গো জাহাজকে রূপান্তরিত করে বানানো হয়েছিল অভিযানের মূল জাহাজ MS শোয়াবেনল্যান্ড। জাহাজটিতে বসানো ছিল একটি বিশেষ স্টিম ক্যাটাপাল্ট, যা দিয়ে সরাসরি জাহাজের ডেক থেকেই উড়ানো যেত দুটি ডর্নিয়ার ভাল সিপ্লেনকে। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আলফ্রেড রিশ্চার। প্রায় 2 মাসের যাত্রা শেষে 1939 সালের জানুয়ারিতে অ্যান্টার্কটিকার উপকূলে পৌঁছায় শোয়াবেনল্যান্ড। এরপর প্রায় 3 সপ্তাহ ধরে চলে আকাশপথে জরিপ। দুটি সিপ্লেন মিলিয়ে আকাশ থেকে প্রায় 6 লাখ বর্গ কিলোমিটার এলাকার ছবি তোলা হয়। সে সময়ের হিসেবে এটি ছিল এক বিশাল কীর্তি। জরিপের পাশাপাশি বিমান থেকে নির্দিষ্ট বিরতিতে ফেলা হয় ছোট ছোট অ্যালুমিনিয়ামের ফলক, যাতে খোদাই করা ছিল নাৎসি স্বস্তিকা প্রতীক। উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডের উপর জার্মানির দাবি প্রতিষ্ঠা করা। প্রায় ডজন খানেক এমন ফলক আকাশপথে বিভিন্ন বিন্দুতে ফেলা হয়েছিল বলে নথিতে উল্লেখ আছে। আর কিছু ফলক স্থলপথে হেঁটে গিয়েও রেখে আসা হয়েছিল, যদিও আজ পর্যন্ত তার একটিও খুঁজে পাওয়া যায়নি। 1939 সালের আগস্টে জরিপকৃত প্রায় 6 লাখ বর্গ কিলোমিটার এলাকাকে জার্মানি আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, আর এর নামকরণ করা হয় নয়া শোয়াবেনল্যান্ড বা নিউ সোয়াবিয়া। কিন্তু এই দাবির মাসখানেকের মধ্যেই ইউরোপে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে অ্যান্টার্কটিকায় আর কোনো স্থায়ী স্থাপনা গড়ে তোলার সুযোগ পায়নি নাৎসি জার্মানি। এতটুকুই ছিল নাৎসিদের অ্যান্টার্কটিকা অভিযানের প্রামাণ্য ইতিহাস। আকাশপথে চালানো একটি জরিপ, কিছু ফলক আর একটি নামকরণ। এর বাইরে কোনো ঘাঁটি নির্মাণ, কোনো উপনিবেশ স্থাপন বা কোনো সামরিক স্থাপনার প্রামাণ্য দলিল আজও পাওয়া যায়নি। উল্লেখ্য, সেই সময়টায় অ্যান্টার্কটিকা নিয়ে শুধু জার্মানি নয়, প্রতিযোগিতায় নেমেছিল একাধিক দেশ। নরওয়ে ইতিমধ্যেই একই অঞ্চলের একটা অংশ কুইনমড ল্যান্ড নামে দাবি করে রেখেছিল। ব্রিটেন, আর্জেন্টিনা, চিলি, এমনকি অস্ট্রেলিয়াও নিজেদের মতো করে অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশে দাবি জানিয়ে রেখেছিল। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটেই জার্মানি চেয়েছিল নিজেদের একটা অংশ নিশ্চিত করে রাখতে, যাতে ভবিষ্যতে তিমি শিকারের দৌড়ে তারা পিছিয়ে না পড়ে। কিন্তু জার্মান নৌবাহিনীর গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল ডনিৎসের মুখ থেকে
যুদ্ধের বছরগুলোতে বেরিয়ে আসা একটি রহস্যময় মন্তব্যই পরবর্তীতে হয়ে ওঠে বেস 211 তত্ত্বের সবচেয়ে বড় ভিত্তি। ডনিটস নাকি বলেছিলেন জার্মান সাবমেরিন বহর গর্বিত যে তারা ফুয়েরারের জন্য পৃথিবীর অন্য এক প্রান্তে গড়ে তুলেছে এক দুর্গম শাংগ্রিলা, এক অভেদ্য দুর্গ। এই একটি মাত্র উক্তিকে ঘিরেই পরবর্তী ৮০ বছর ধরে অসংখ্য লেখক গবেষক দাবি করে এসেছেন যে ডনিটস আসলে অ্যান্টার্কটিকার সেই গোপন ঘাঁটির ইঙ্গিত দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালের ৮ই মে। এর আগেই এপ্রিলের ৩০ তারিখে বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন অ্যাডলফ হিটলার। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার ঠিক ২ মাসের মাথায় 1945 সালের ১০ই জুলাই আর্জেন্টিনার মার দেল প্লাতা নৌঘাটির কাছে ঘটে যায় এমন একটি ঘটনা যা রাতারাতি নতুন করে উস্কে দেয় হিটলার অ্যান্টার্কটিকা তত্ত্বকে। সেদিন ভোরের কুয়াশা ভেদ করে স্থানীয় জেলেদের চোখের সামনে দিয়েই নীরবে বন্দরে প্রবেশ করে একটি জার্মান ইউবোট U-530। এর কমান্ডার ছিলেন মাত্র ২৫ বছর বয়সী তরুণ অফিসার অটো ভেয়ারমুট। আর্জেন্টাইন নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করার সময় সাবমেরিনটিতে ছিলেন ৫৪ জন ক্রু, কিন্তু আত্মসমর্পণের পরপরই দেখা যায় সাবমেরিনটির লগবুক উধাও। ক্রুদের কারো কাছে কোনো পরিচয়পত্র নেই, এমনকি সমুদ্রের মাঝপথে ফেলে দেওয়া হয়েছে সাবমেরিনের ডেক গানটিও। সবচেয়ে বড় প্রশ্ন ছিল সময় নিয়ে। জার্মানির আত্মসমর্পণের খবর যখন U-530-র কাছে পৌঁছায় তখন সেটি ছিল নিউ ইয়র্কের কাছাকাছি জলসীমায়। সেখান থেকে আর্জেন্টিনা পৌঁছাতে স্বাভাবিকভাবে সময় লাগার কথা ৬ থেকে ৮ সপ্তাহ, কিন্তু U-530 পৌঁছাতে সময় নেয় প্রায় ২ মাসেরও বেশি। এই বাড়তি সময়টা কোথায়, কিভাবে কাটিয়েছিল সাবমেরিনটি, তার কোনো সদুত্তর ছিল না কমান্ডার ভেয়ারমুটের কাছে। এই রহস্যময় বিলম্ব আর পরিচয়পত্রহীন ক্রুদের নিয়ে চাউর হয়ে যায় গুজব U-530 নাকি গোপনে পাতাগোনিয়া বা অ্যান্টার্কটিকার উপকূলে নামিয়ে দিয়ে এসেছে হিটলার, তার সঙ্গী ইভা ব্রাউন, এমনকি নাৎসি পার্টির সেক্রেটারি মার্টিন বোরম্যানকেও। এই গুজবের আগুনে ঘি ঢালেন আর্জেন্টিনায় নির্বাসিত এক হাঙ্গেরীয় সাংবাদিক লাদিস্লাভ জাবো। স্থানীয় একটি পত্রিকায় তিনি এক বিস্তারিত প্রতিবেদন লেখেন, যেখানে দাবি করা হয় হিটলার আর তার সঙ্গীরা জার্মানি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন অ্যান্টার্কটিকার এক গোপন ঘাঁটিতে, যার নাম তিনি দেন নিউ বার্কটেসগার্ডেন। আর সেটি নাকি নির্মিত হয়েছিল সেই 1938-39 সালের অভিযানের সময়ই। পরবর্তীতে এই কাহিনী নিয়ে জাবো লেখেন সম্পূর্ণ একটি বই, নাম হিটলার ইজ অ্যালাইভ। খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, ছাপা হয় একের পর এক পত্রিকায়। এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয় মাসখানেক পরে 1945 সালের 17 আগস্ট, যখন একই মার দেল প্লাতা বন্দরে আত্মসমর্পণ করে আরেকটি জার্মান সাবমেরিন U-977। এর কমান্ডার হাইন্স শেফার দাবি করেন নরওয়ে থেকে যাত্রা শুরু করে টানা ৬৬ দিন পানির নিচে স্নরকেল ব্যবহার করে সাবমেরিনটি চালিয়ে এনেছেন তিনি। দুটি সাবমেরিনের ক্রুদেরই জিজ্ঞাসাবাদ করে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের গোয়েন্দা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে সবাই এক বাক্যে সিদ্ধান্তে আসেন যে দুটো সাবমেরিনের যাত্রাই ছিল নিছক আত্মসমর্পণের উদ্দেশ্যেই, এমনকি ২ সাবমেরিনের ক্রুদেরই ছেড়ে দেওয়া হয়। এই সময়ে সামনে আসে আরেকটি জল্পনা, নাৎসি স্বর্ণ। বলা হতে থাকে যুদ্ধের শেষ দিকে জার্মান কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ সোনা আর মূল্যবান সম্পদ নাকি সাবমেরিনে করে পাচার করা হয়েছিল দক্ষিণ আমেরিকা বা অ্যান্টার্কটিকার কোনো গোপন স্থানে, যাতে যুদ্ধ পরবর্তী সময়ে নাৎসি নেতারা আবার নতুন করে ক্ষমতা সংগঠিত করতে পারেন। যদিও তথ্য প্রমাণ বলে জার্মানির স্বর্ণ ভাণ্ডারের সিংহভাগই যুদ্ধের শেষ দিকে মিত্রবাহিনী বিভিন্ন খনি আর গুপ্ত ভল্ট থেকে উদ্ধার করেছিল, আর অবশিষ্ট অংশ নিয়েও পরবর্তীতে দীর্ঘ আন্তর্জাতিক আইনি লড়াই হয়েছিল। তবুও এই নাৎসি স্বর্ণের জল্পনার সাথে বেস 211-এর গুজব মিশে তৈরি হয় এক জটিল রহস্য। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। যুদ্ধের পর অসংখ্য নাৎসি অপরাধী পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকায়। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং এটি প্রমাণিত ইতিহাস। ইতালির মধ্য দিয়ে গড়ে ওঠা তথাকথিত রেড লাইন নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়া রেড ক্রস পরিচয়পত্র আর আর্জেন্টিনা সরকারের কিছু উচ্চপদস্থ মানুষের সহায়তায় দক্ষিণ আমেরিকায় পালিয়ে যান অ্যাডলফ আইকম্যান, জোসেফ মেঙ্গেলের মতো কুখ্যাত নাৎসি অপরাধীরা। অর্থাৎ যুদ্ধের পর নাৎসি চাইরা দক্ষিণ আমেরিকার বিভিন্ন শহর যেমন বুয়েনোস আইরেস বা সাও পাওলোতে পালিয়ে গিয়েছিলেন, বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় নয়। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। U-530 আর U-977-কে ঘিরে তৈরি হওয়ার রহস্য, লাদিস্লাভ জাবোর নাটকীয় লেখা আর যুদ্ধ পরবর্তী বিশ্বের নাৎসি আতঙ্ক, সব মিলিয়ে ততদিনে জন্ম নিয়েছে এক নতুন পুরাণ, অ্যান্টার্কটিকার বরফের নিচে হিটলারের লুকানো আস্তানা।
লাদিস্লাভ জাবুর কাহিনী যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, ঠিক তার 1 বছরের মাথায় 1946 সালের 26শে আগস্ট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল চেস্টার নিমিটজ ঘোষণা দেন এক বিশাল সামরিক অভিযানের। কোড নেম অপারেশন হাই জাম্প, আনুষ্ঠানিক নাম দ্য ইউনাইটেড স্টেটস নেভি অ্যান্টার্কটিক ডেভেলপমেন্টস প্রোগ্রাম। 13টি যুদ্ধজাহাজ, 23টি বিমান, প্রায় 4500 সেনা নিয়ে গঠিত হয় টাস্ক ফোর্স 68। এই বহরে ছিল একটি বিমানবাহী রণতরী, একটি সাবমেরিন, এমনকি সদ্য কেনা কয়েকটি হেলিকপ্টারও, যা তখনও পর্যন্ত অ্যান্টার্কটিকায় কখনো ব্যবহৃতই হয়নি। এই সামরিক বহরের নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল রিচার্ড ক্রুজেন, আর বৈজ্ঞানিক ও গবেষণা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল রিচার্ড বার্ড, যিনি ইতোমধ্যে 1928 থেকে 1941 সালের মধ্যে 3 বার অ্যান্টার্কটিক অভিযান চালিয়ে পরিচিতি পেয়েছিলেন কিংবদন্তি মেরু অভিযাত্রী হিসেবে। উত্তর মেরুর উপর দিয়ে বিমান উড়িয়েও খ্যাতি করিয়েছিলেন তিনি আগেই, আর যুদ্ধকালীন সময়ে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের একজন বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ ওয়াশিংটনের সর্বোচ্চ মহলের সাথে তার ব্যক্তিগত পরিচিতি কারো অজানা ছিল না। সরকারিভাবে বলা হয়েছিল এই অভিযানের উদ্দেশ্য নৌবাহিনী সেনার সরঞ্জামকে হিমশীতল পরিবেশে প্রশিক্ষিত করা, নতুন ঘাঁটি স্থাপনের কৌশল যাচাই করা, আর অ্যান্টার্কটিকার ভূপ্রাকৃতিক ও আবহাওয়ার তথ্য সংগ্রহ করা। তবে এর আড়ালে ছিল আরও 2টি অলিখিত উদ্দেশ্য। 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যখন সামরিক বাজেট কমাতে চাইছিলেন, তখন নৌবাহিনীর প্রয়োজনীয়তা প্রমাণ করা। আর 2, ভবিষ্যতে অ্যান্টার্কটিকার ভূখণ্ড দাবি করার জন্য একটা কূটনৈতিক ভিত্তি তৈরি করে রাখা, যদিও এই উদ্দেশ্যের কথা সে সময় গোপন রাখা হয়েছিল। 1947 সালের 15 জানুয়ারি বহরের একটি অংশ পৌঁছায় ওয়েলস উপসাগরে, আর সেখানে স্থাপন করা হয় লিটল আমেরিকা 4 নামে একটি ঘাঁটি। বিমানবাহী রণতরী ফিলিপিন সি থেকে উড়ানো হয় 6টি R-4D পরিবহন বিমান, যার একটিতে ছিলেন খোদ বার্ড। ফেব্রুয়ারির 15-16 তারিখে 2টি বিমান উড়ে যায় দক্ষিণ মেরু পর্যন্ত। কিন্তু অভিযানের একমাত্র হতাহতের ঘটনা ঘটে 1946 সালের ডিসেম্বরে। জর্জ ওয়ান নামের একটি PBM মেরিনার বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন নৌসেনা। এরপর নির্ধারিত সময়ের বেশ আগেই 1947 সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ পুরো অভিযান গুটিয়ে ফেলা হয়, কারণ দক্ষিণ গোলার্ধের গ্রীষ্ম ফুরিয়ে আসছিল, আর সমুদ্রের বরফ ঘন হতে শুরু করায় বিমানবাহী রণতরী বরফে আটকে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক অভিযান ঘোষণার পরপরই সতর্ক দৃষ্টি রাখতে শুরু করেছিল সোভিয়েত ইউনিয়নও, যে কারণে স্নায়ুযুদ্ধের গোড়ার দিকে অপারেশন হাই জাম্প নিয়ে বেশ রাগঢাক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেই গোপনীয়তাই পরবর্তীতে ষড়যন্ত্র তত্ত্বের বীজ বুনে দিয়েছিল বলা যায়। সরকারি নথিতে অভিযান সংক্ষিপ্ত হওয়ার এটাই একমাত্র ব্যাখ্যা, কিন্তু ততদিনে বিশ্বজুড়ে বেস 211-এর গুজব এতটাই শক্ত ভিত্তি পেয়ে গিয়েছিল যে এই সংক্ষিপ্ত অভিযানকে ঘিরে জন্ম নেয় সবচেয়ে চাঞ্চল্যকর মিথটি। বলা হতে থাকে রিয়ার অ্যাডমিরাল বার্ডের এই বিশাল নৌবহর নাকি আসলে পাঠানো হয়েছিল বেস 211 খুঁজে বের করে ধ্বংস করার গোপন সামরিক অভিযানে, আর সে ঘাঁটি রক্ষা করতে নাকি রহস্যময় উড়ন্ত চাকতি নিয়ে পাল্টা আক্রমণ চালিয়েছিল নাৎসিরা, যার ফলে পিছু হটতে বাধ্য হয় গোটা মার্কিন বহর। এমনকি কারো কারো দাবি অনুযায়ী যুদ্ধ শেষের বহু বছর পরেও বার্ড নাকি এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছিলেন যে ভবিষ্যতে আমেরিকাকে মেরু অঞ্চল থেকে আসা শত্রুর মোকাবিলা করতে হতে পারে। যদিও এই ধরনের কোনো সাক্ষাৎকারের সুনির্দিষ্ট যাচাইযোগ্য কোনো নথি ইতিহাসবিদরা আজও খুঁজে পাননি। অপারেশন হাই জাম্পের রহস্যময় সমাপ্তি, U-530 আর U-977 সাবমেরিনকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন, আর যুদ্ধ পরবর্তী বিশ্বে নাৎসি বিজ্ঞানীদের নিয়ে চলতে থাকা জল্পনা, এই সবকিছু মিলিয়ে 1950 ও 60-এর দশক থেকে ধীরে ধীরে দানা বাঁধতে থাকে বেস 211-এর পূর্ণাঙ্গ পুরাণ। আর এই পুরাণে নতুন মাত্রা যোগ করে একটি বিশেষ ধারণা, নাৎসি জার্মানি নাকি যুদ্ধের শেষ দিকে গোপনে উড়ন্ত চাকতি আকৃতির যান তৈরি করে ফেলেছিল। যুদ্ধ পরবর্তী দশকগুলোর কয়েকজন বিতর্কিত লেখক আর ষড়যন্ত্রতাত্ত্বিক এই নাৎসি ইউএফও নিয়ে বেশ তোলপাড় ফেলেছিলেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কানাডা ভিত্তিক নব্য নাৎসি প্রকাশক আর্নস্ট সুন্ডেল। ইতিহাসবিদদের অনেকে মনে করেন সুন্ডেলের মতো প্রকাশকদের কাছে বেস 211-এর মতো রোমাঞ্চকর কাহিনী ছিল এক ধরনের কৌশলগত হাতিয়ার। তারা নাৎসি জার্মানিকে নৃশংসতার বদলে অতিপ্রাকৃত রহস্য আর প্রযুক্তিগত বিষয়ের সাথে জুড়ে দিয়ে যুদ্ধাপরাধের প্রকৃত ভয়াবহতা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। 70-এর দশকে প্রকাশিত সুন্ডেলের এক বইয়ে দাবি করা হয় নাৎসি বিজ্ঞানীরা গোপনে হাউনেবু আর ভ্রিল নামের 2 ধরনের চাকতি আকৃতির যান তৈরি করেছিলেন, যেগুলো চলত এক ধরনের ঘূর্ণি বা ভর্টেক্স ইঞ্জিনের সাহায্যে। এমনকি সুন্ডেলের দাবি অনুযায়ী নাৎসিরা নাকি অ্যান্টার্কটিকায়
ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ পর্যন্ত স্থাপন করেছিল আর বিনিময় পেয়েছিল এমন প্রযুক্তি যা দিয়ে চাঁদেও ঘাঁটি বানানো সম্ভব। এই একই ঘরানার আরেকটি মিথ হল ডিগ লকে বা নাৎসি ঘণ্টা, একটি রহস্যময় ঘণ্টা আকৃতির যন্ত্র। দাবি করা হয় এটি ছিল নাৎসিদের একটি অতি গোপনীয় শক্তি উৎপাদন বা সময় ভ্রমণ প্রযুক্তি, যার পরীক্ষা চলাকালীন মারা যান বহু বিজ্ঞানী। আর যুদ্ধ শেষে যেটিকে নাকি সরিয়ে ফেলা হয় দক্ষিণ আমেরিকা বা অ্যান্টার্কটিকার কোনো গোপন স্থাপনায়। এই দাবির একমাত্র উৎস পোলিশ সাংবাদিক ইগোর ভিটকোভস্কির লেখা একটি বই, যেখানে দাবি করা হয় তিনি এক সাবেক এসএস কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে এই তথ্য পেয়েছেন। কিন্তু সে সাক্ষীর পরিচয় বা সাক্ষাৎকারের কোনো মূল রেকর্ডিং আজও কেউ দেখাতে পারেনি। ইতিহাসবিদদের কাছে ডিগ লকের গল্পটিও বেস 211 মতোই একই ছাঁচে তৈরি, একটি অযাচাইযোগ্য সূত্র থেকে শুরু হয়ে বই আর ডকুমেন্টারির মাধ্যমে ক্রমশ সত্যে রূপান্তরিত হওয়া এক আখ্যান। মজার বিষয় হচ্ছে এই ভ্রিল আর হাউনেবু নামগুলো আসলে ধার করা হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকের এক রহস্যময় জার্মান সংগঠন থুলে সোসাইটি এবং তার সাথে সংশ্লিষ্ট এক কাল্পনিক ভ্রিল সোসাইটির নাম থেকে। 19বিংশ শতাব্দীর একটি ব্রিটিশ কল্পবিজ্ঞান উপন্যাসেও যাদের উল্লেখ পাওয়া যায়। বাস্তবে থুলে সোসাইটির সাথে নাৎসি পার্টির আদর্শিক সংযোগ থাকলেও তাদের হাতে কোনো অতি প্রাকৃত বা এলিয়েন প্রযুক্তি ছিল এমন কোনো সমসাময়িক নথি ইতিহাসবিদরা কখনোই খুঁজে পাননি। বরং হাউনিবর ভ্রিলের বিস্তারিত নকশা, গতিবেগ, এমনকি ফটোগ্রাফ পর্যন্ত প্রথম প্রকাশিত হয় যুদ্ধের অনেক পরে বিভিন্ন ফ্রিঞ্জ ম্যাগাজিন আর বইয়ে, যার উৎস কোনোভাবেই যুদ্ধকালীন কোনো সরকারি বা সামরিক নথির সাথে মেলানো যায়নি। আবার এই পুরাণের সাথে আরেকটি জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব হলো আর্থ বা ফাঁপা পৃথিবী তত্ত্বও সামনে আসে, যদিও এর শেকড় নাৎসি যুগেরও অনেক আগের। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্কিন সেনা কর্মকর্তা জন ক্লিফ সিমস প্রথম প্রকাশ্যে দাবি করেন পৃথিবীর অভ্যন্তর ভাগ আসলে ফাঁপা আর দুই মেরুতে আছে বিশাল প্রবেশপথ। সিমসের এই তত্ত্ব সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এমনকি এই তত্ত্ব যাচাইয়ের জন্য মার্কিন কংগ্রেসে একটি অভিযানের অর্থায়নের প্রস্তাব উঠেছিল, যদিও তা পাশ হয়নি। বিংশ শতাব্দীতে এসে এই পুরনো তত্ত্বই নতুন মোড়কে ফিরে আসে আর তার সাথে জুড়ে যায় নাৎসি জার্মানি আর অ্যান্টার্কটিকার নাম। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরভাগ আসলে ফাঁপা আর সেখানে বাস করে এক প্রাচীন সভ্যতা, যাদের সাথে যোগাযোগের প্রবেশপথ আছে দুই মেরুতেই। বিংশ শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত কিছু বইয়ে দাবি করা হয় বেস 211 আসলে তৈরি করা হয়েছিল এই ভূগর্ভস্থ সভ্যতার সাথে যোগাযোগ স্থাপনের জন্য, আর সেখান থেকেই নাকি নাৎসিরা পেয়েছিল তাদের উন্নত প্রযুক্তি। যদিও নাৎসিদের কোনো সরকারি নথিতে হলো আর্থ তত্ত্ব নিয়ে কোনো গুরুত্বপূর্ণ গবেষণা বা অভিযানের কোনো প্রমাণ নেই। এদিকে এই পুরাণের সবচেয়ে চমকপ্রদ আর বিভ্রান্তিকর তত্ত্বের জন্ম হয় খোদ রিয়ার অ্যাডমিরাল রিচার্ড বার্ডকে ঘিরেই। বিংশ শতকের শেষ ভাগে বাজারে আসতে শুরু করে একাধিক বই, যেখানে দাবি করা হয় বার্ডের একটি হারানো ডায়েরি নাকি বহু বছর পর খুঁজে পাওয়া গেছে। সেই ডায়েরিতে লেখা আছে 1947 সালে বার্ড নাকি মেরু অঞ্চলের উপর দিয়ে উঠতে উঠতে হঠাৎই দেখতে পান বরফের বদলে সবুজ উপত্যকা, ঘন জঙ্গল, এমনকি বিলুপ্তপ্রায় প্রাণীও। এরপর নাকি তার বিমানকে ঘিরে ধরে রহস্যময় কিছু উড়ন্ত চাকতি, আর তাকে নিয়ে যাওয়া হয় ভূগর্ভস্থ এক উন্নত সভ্যতার কাছে, যেখানকার এক নেতা তাকে সতর্ক করে দেন পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে। এই ডায়েরি প্রথম প্রকাশ্যে আসে বার্ডের মৃত্যুর প্রায় এক যুগেরও বেশি সময় পর, ভিন্ন ভিন্ন ছদ্মনামী লেখকের কলমে বিভিন্ন সংস্করণে। বার্ডের পরিবার তার জীবনীকার বা মার্কিন নৌবাহিনীর কোনো দলিলেই এমন কোনো ডায়েরির অস্তিত্বের প্রমাণ কখনো মেলেনি। ইতিহাসবিদদের মতে এই ডায়েরি আসলে 20 শতকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠা হলো আর্থ ঘরানার কল্প সাহিত্যেরই অংশ, যেখানে বার্ডের সুপরিচিত নামটিকে ব্যবহার করা হয়েছে গল্পে বিশ্বাসযোগ্যতা আনার জন্য। মজার বিষয় হলো এই কাল্পনিক ডায়েরির ঘটনাস্থল ছিল আসলে উত্তর মেরু, দক্ষিণ মেরু নয়। কিন্তু পরবর্তী দশকগুলোতে ইন্টারনেট আর ইউটিউবের নানা ভিডিওতে এই দুই আলাদা মিথ, উত্তর মেরুর হলো আর্থ কাহিনী আর দক্ষিণ মেরুর বেস 211 মিলে তৈরি হয় আরো জটিল, আরো রহস্যময় এক আখ্যান। বাস্তবে বার্ড নিজে সারা জীবন একজন পেশাদার নৌ অফিসার আর বিজ্ঞান সংশ্লিষ্ট অভিযাত্রী হিসেবেই পরিচিত ছিলেন। যুদ্ধকালীন সময়ে প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে তার ব্যক্তিগত যোগাযোগও ছিল, কিন্তু অতি প্রাকৃত কোনো অভিজ্ঞতার দাবি কখনো নিজ মুখে করেননি তিনি। তাহলে প্রশ্ন হলো এই পুরো কাহিনীর মধ্যে বাস্তবে সত্যতা আছে কতটুকু? এই প্রশ্নের সবচেয়ে বিস্তারিত যৌক্তিক জবাব দিয়েছেন ব্রিটিশ সমুদ্র বিজ্ঞানী কলিন সামারহেইজ এবং তার সহকর্মী পিটার বিচিং। 2007 সালে পোলার রেকর্ড নামের একটি একাডেমিক সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণাপত্রে 60 বছরের পুরনো এই গুজবের প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। তাদের সিদ্ধান্ত ছিল স্পষ্ট, কোনো নাৎসি নথি, কোনো জীবিত সাক্ষী বা কোনো ধ্বংসাবশেষ, কোনো কিছুই
বেস 211-এর অস্তিত্ব সমর্থন করে না। লজিস্টিক্যাল দিক থেকে দেখলেও পুরো তত্ত্বটি প্রায় অসম্ভব ঠেকে। একটি ছোটখাটো ঘাঁটি তৈরি করতে হলেও প্রয়োজন হতো একাধিক যাত্রা, ভারী নির্মাণ সরঞ্জাম, জ্বালানি, খাদ্য সরবরাহ, যার কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান ইউবোট বিশ্বজুড়ে সক্রিয় থাকলেও বিপুল সংখ্যক মানুষ আর শত শত টন নির্মাণ সামগ্রী নিরাপদে অ্যান্টার্কটিকায় পরিবহন করা কার্যত অসম্ভব ছিল। আর ইউ-530 এবং ইউ-977-কে ঘিরে গড়ে ওঠা যে রহস্য থেকে গোটা গল্পের সূত্রপাত, সেই দুই সাবমেরিনের নথি ঘেটে দেখা গেছে দুটি সাবমেরিনের কোনোটি কখনো অ্যান্টার্কটিকার ধারে কাছেও যায়নি, বরং যুদ্ধ শেষের ওই সময়টাতে তারা দক্ষিণ আটলান্টিক মহাসাগরেই নিরাপদে আত্মসমর্পণের একটি জায়গা খুঁজছিল। ইউ-530-র কমান্ডার তরুণ অনভিজ্ঞ অটো ভ্যারমুট নিজের সিদ্ধান্তের কোনো স্পষ্ট ব্যাখ্যা কখনোই দিতে পারেননি, আর সেই অস্পষ্টতাকেই বছরের পর বছর ধরে নিজেদের মতো ভরাট করে গেছেন ষড়যন্ত্রতাত্ত্বিকরা। ভূগোলও এখানে একটা বড় বাধা। নয়া শোবেনল্যান্ড বা কুইন মড ল্যান্ড এলাকাটি মূলত বরফের চাদর আর পর্বতমালায় ঢাকা এক দুর্গম অঞ্চল। বেস 211-এর জন্য প্রায় যে নির্দিষ্ট স্থানটির কথা বলা হয় সেটি হলো একটি বরফমুক্ত হ্রদ এলাকা, যেখানে গ্রীষ্মকালে তুলনামূলক উষ্ণ পরিবেশ থাকে। কিন্তু এমন কোনো এলাকায় গোপন একটি পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ শহর তৈরি করা, তার বিদ্যুৎ ব্যবস্থা, খাদ্য সরবরাহ আর কয়েক দশক ধরে তা কারো নজরে না পড়া, এই পুরো ধারণাটাই ভূতাত্ত্বিক আর লজিস্টিক্যালি অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে বর্তমানে 30টিরও বেশি দেশ অ্যান্টার্কটিকা জুড়ে পরিচালনা করছে প্রায় 70টি গবেষণা কেন্দ্র, যেমন যুক্তরাষ্ট্রের ম্যাকমার্ডো স্টেশন, যেখানে গ্রীষ্মকালে 1000-এরও বেশি মানুষ বসবাস করেন। এসব কেন্দ্রের বিজ্ঞানীরা নিয়মিত বরফের গভীরে ড্রিলিং করেন, ভূচম্বকীয় জরিপ চালান, বিমানে করে ঘুরে বেড়ান মহাদেশের প্রতিটি কোণে। এত ঘন, এত নিয়মিত বৈজ্ঞানিক কার্যক্রমের মধ্যেও গত 8 দশকে একটি গোপন সামরিক স্থাপনার সামান্যতম চিহ্নও কখনো কারো নজরে আসেনি, যা থেকে প্রমাণ হয় বেস 211 যদি সত্যি থাকতো তবে তা আজকের দিনে আর গোপন থাকতে পারত না। এছাড়া নাৎসি জার্মানির অস্ত্র গবেষণা কর্মসূচির নথি, যেমন V1 আর V2 রকেট বা মেসারসমিট 262 এর মতো প্রথম দিককার জেট যুদ্ধ বিমান, এসবই যুদ্ধ শেষে মিত্রবাহিনী উদ্ধার করেছিল। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল সেগুলোর উপর। কিন্তু ঘূর্ণি ইঞ্জিন চালিত কোনো চাকরি আকৃতির যানের একটি স্ক্রু, একটি নকশার মূল কপি বা এমন কোনো প্রকল্পে যুক্ত কোনো প্রকৌশলী সাক্ষ্য মিত্রবাহিনীর বিশাল গোয়েন্দা তল্লাশিতে কখনো ধরা পড়েনি। যুদ্ধ শেষে চালু হওয়া অপারেশন পেপার ক্লিপের আওতায় শত শত জার্মান বিজ্ঞানী আর প্রকৌশলীকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের কারো বক্তব্যেও উড়ন্ত চাকতি প্রকল্পের কোনো সমর্থন মেলেনি। আর ইউএফও দেখার যেসব প্রত্যক্ষদর্শীর বিবরণ প্রায়ই বেস 211-এর পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়, সেগুলোর প্রায় সবগুলো এসেছে ঘটনার বহু বছর পর, এমনকি কয়েক দশক পরে প্রকাশিত বই বা সাক্ষাৎকার থেকে, সমসাময়িক কোনো সরকারি প্রতিবেদন, ছবি বা রাডার তথ্য থেকে নয়। তাহলে নাৎসি জার্মানির অ্যান্টার্কটিকা অভিযানের বাস্তব ইতিহাসটা আসলে কি? উত্তরটা তুলনামূলক সাদামাটা। 1938-39 সালে তিমি শিকারের জন্য নাৎসি জার্মানি একটি অভিযান পরিচালনা করেছিল, যেখানে আকাশ থেকে বিশাল এলাকার ছবি তোলা হয়েছিল। কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তার কখনো এগোয়নি। নয়া শোবেনল্যান্ড নামটি আজও পুরনো মানচিত্রে রয়ে গেছে, কিন্তু তার বাইরে অ্যান্টার্কটিকায় নাৎসি জার্মানির কোনো বাস্তব স্থায়ী উপস্থিতির প্রমাণ ইতিহাসের পাতায় নেই। কিন্তু তারপরও বেস 211-এর এই কাহিনী দশকের পর দশক ধরে টিকে আছে। বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয়। প্রথমত, অ্যান্টার্কটিকা নিজে এক রহস্যময় মহাদেশ। 14 লক্ষ বর্গ কিলোমিটার বেশি আয়তনের এই ভূখণ্ডের বিশাল অংশে 1959 সালের আগ পর্যন্ত মানুষের পায়ের ছাপি পড়েনি। কল্পনাকে উস্কে দেওয়ার জন্য এটি ছিল এক আদর্শ ক্যানভাস। দ্বিতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের পালিয়ে যাওয়া আর গোপন বিজ্ঞান প্রকল্প নিয়ে বাস্তব উদ্বেগও কম ছিল না, আর সেই বাস্তবতার সাথে মিশে যায় কল্পনা। তৃতীয়ত, স্নায়ুযুদ্ধের সময় অপারেশন হাই জাম্পের মতো সামরিক অভিযানগুলোর তথ্য যথেষ্ট গোপনীয় রাখা হতো, আর সেই গোপনীয়তার ফাঁক গলিয়ে জন্ম নিত নতুন নতুন জল্পনা বা গুজব। আর সবশেষে জনপ্রিয় বই, মুভি বা টিভি সিরিজও এই পুরাণকে বাঁচিয়ে রেখেছে দশকের পর দশক ধরে। 2012 সালে মুক্তি পাওয়া ফিনিশ জার্মান কল্পবিজ্ঞান সিনেমা আয়রন স্কাইতে দেখানো হয় চাঁদে লুকিয়ে থাকা নাৎসি বাহিনীর কাহিনী। জনপ্রিয় ভিডিও গেম সিরিজ উলফেনস্টাইনেও বারবার ফিরে এসেছে উন্নত নাৎসি প্রযুক্তি আর গোপন ঘাঁটির কল্পকাহিনী। এছাড়া অসংখ্য ইউটিউব ডকুমেন্টারি, প্যারানর্মাল ম্যাগাজিন আর টিভি সিরিজেও নিয়মিত বিরতিতে ফিরে এসেছে বেস 211-এর নাম। আসল কথা হলো, ইতিহাসের প্রকৃত রহস্যগুলোর চেয়ে এই ধরনের রোমাঞ্চকর ষড়যন্ত্রমূলক আখ্যান মানুষের কল্পনাকে
অনেক বেশি নাড়া দেয়। আর সেটাই বেস 12কে করে তুলেছে বিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘজীবী এক মিথ।